আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যারা আজকে লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আরো একটি সেশন, আরো একটি লাইভ। আজকে শুরু করছি একটি নির্ধারিত বিষয়, নরমাল ডেলিভারি কিভাবে সম্ভব? এ বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক, গাইনি নিয়ে যিনি কাজ করছেন। বিশেষ করে ইনফার্টিলিটি এবং গাইনি রিলেটেড যত রকমের চিকিৎসা, বিশেষ করে নরমাল ডেলিভারি এই সময়ে তার বড় ধরনের একটি কাজ বা সময়ের জায়গা। গাইনি প্রসূতি, স্ত্রী রোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং সার্জন, সহকারী অধ্যাপক ডাক্তার ইসমত জাহান। ম্যাডামকে স্বাগত জানাই। ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। এরকম একটা সুন্দর আ এবং যুগোপযোগী, সময়োপযোগী একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। ওকে। কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সেই প্রশ্ন কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আমরা শুরু করছি আজকের আলোচনা। আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। তো ম্যাডামের পরিচয় তো আমরা অনেকেই অনেক পরিচয় জানি। ম্যাডাম যুক্ত রয়েছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসাবে। আর সান্ধ্যকালীন চেম্বার করছে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে। তো ম্যাডাম আমরা একটু আলোচনা আসি যে নরমাল ডেলিভারি কিভাবে সম্ভব? এই নরমাল ডেলিভারিটা কি? আমরা যদি এটাকে একটু যদি বলি মানুষকে একটু চেনানোর জন্য নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব আমরা যেটাকে বলে থাকি, এটা কোনো কাটাছেঁড়া অপারেশন ছাড়া যেটা যোনিপথের মাধ্যমে বাচ্চার ডেলিভারি সম্ভব হয় এবং সেখানে ইউজুয়ালি আমরা কোনো অ্যানেসথেসিয়া ব্যবহার করি না এবং স্বাভাবিকভাবেই যোনিপথ দিয়ে বাচ্চাটা ডেলিভারি হওয়াকে আমরা নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব বলে থাকি। জি। এই নরমাল ডেলিভারির কোন লক্ষণ দেখে বোঝা যায় যে নরমাল ডেলিভারি আ সময় ঘনিয়ে এসেছে বা ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে? এটা নরমাল ডেলিভারি কি আলাদা কোনো লক্ষণ আছে কিনা? হ্যাঁ, এরকম? অবশ্যই লক্ষণ আছে। আ আমরা তো পুরা প্রেগন্যান্সি জার্নি-কে ৩ টা ট্রাইমেস্টার ভাগ করে থাকি। ১ম ৩ মাস, মাঝের ৩ মাস এবং লাস্টের 3 মাস। সাধারণত ফুল টার্ম প্রেগন্যান্সি আমরা যে ৪০ সপ্তাহকেই বলে থাকি। দেখা যায় যে এবং টার্ম বলে থাকি ৩৭ সপ্তাহ। ৩৭ সপ্তাহ থেকে ৪০ সপ্তাহের মধ্যে যেকোনো সময় কিন্তু দেখা যায় অনেকেরই লেবার পেইন হয়ে যেতে পারে বা ডেলিভারির লক্ষণ। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা রোগীকে আসলে বলি যে আপনার যদি দেখা যায় যে পেটে ব্যথা হয় এবং তার সাথে পেট শক্ত হয়ে যায়। এটাকে আমরা বলি ইউটেরাইন কন্ট্রাকশন, পেট শক্ত হয়ে যাওয়া। সাথে দেখা যায় যে লাস্টের দিকে অনেকেই মিউকাস প্লাগ বা আ রক্ত মিশ্রিত স্রাব যেতে পারে। আ এছাড়া অনেকের দেখা যায় যে পানি ভেঙে যেতে পারে। এ ধরনের লক্ষণগুলা যদি শুরু হয় তাহলে অবশ্যই তাকে হাসপাতালে যেতে হবে। কারণ এগুলোকে আমরা বলে থাকি যে নরমাল ডেলিভারির বা স্বাভাবিক ডেলিভারির লক্ষণ। যে পেটে ব্যথা শুরু হবে এবং দেখা যাবে ব্যথাটা কিন্তু কমবে না। ওষুধ খাচ্ছে কিন্তু কমবে না। যদি এটা ফলস লেবার পেইন হয় তাহলে কিন্তু মেডিসিন খেলে সেটা কমে যাবে এবং ব্যথাটা কন্টিনিউয়াস ইনটেনসিটি বাড়তে থাকবে। দেখা যায় পেটে ব্যথা শুরু হবে, এটা আস্তে কোমরের দিকে নামতে থাকবে। এ ধরনের যদি লক্ষণ শুরু হয় তাহলে বোঝা যাবে যে ডেলিভারির পেইন শুরু হয়েছে। আমরা ছোট কিছু প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে সাজিয়েছি। ম্যাডাম যদি ১ম বার যারা মা হচ্ছেন, তাদের পক্ষে হুম। নরমাল ডেলিভারি হওয়া কতটা সম্ভব? বা কতটা এটা সম্ভব হতে পারে? আসলে আমাদের নতুন যারা মা হচ্ছে তাদেরকেই কিন্তু আমাদের টার্গেট করে আমরা আগাচ্ছি। কারণ ১ম বাচ্চা বা নতুন মা তাদের ক্ষেত্রে নরমাল ডেলিভারির প্রস্তুতি আ পুরোপুরিভাবে নিয়ে তাদের ক্ষেত্রে আমাদেরকে আগাতে হবে নরমাল ডেলিভারির জন্য। কারণ একবার সিজার হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলা বাধা চলে আসে বা ইন্ডিকেশন চলে আসে পরবর্তীতে নরমাল ডেলিভারির জন্য। কিন্তু নতুন মাদেরকে যদি সঠিক উপায়ে শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে আগানো যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা নরমাল ডেলিভারির দিকে যেতে পারি। সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি। গর্ভাবস্থায় কি অভ্যাস নরমাল ডেলিভারি সহায়তা করে? কিছু আমরা জানি যে কিছু অভ্যাস হুম, মানুষকে সহায়তা করে নরমাল ডেলিভারির ক্ষেত্রে। হুম। তো এই অভ্যাসগুলো যদি আপনি আমাদের একটু বলেন। অভ্যাস মানে এটাকে বলা হয় আসলে কিছু প্রস্তুতি যেটা কিনা আ একদম একটা একটা কাপল যখন প্রেগন্যান্সির প্ল্যানিং করবে তখন থেকেই কিন্তু এটা শুরু হয়।
এটাকে আমরা বলি যে প্রি প্রেগনেন্সি। যখন থেকে সে প্রেগনেন্সি নেওয়ার জন্য চেষ্টা করবে তার আগে থেকেই আমাদের কাছে কিন্তু পূর্ব প্রস্তুতির জন্য আসে। তারপরে যখন সে কনসিভ হলো, কারণ পূর্ব প্রস্তুতির জন্য আসলে তার যদি অন্যান্য কোনো জটিলতা থাকে সেগুলো কিন্তু আমরা আগে থেকেই আসলে বুঝতে পারি যে তার কোনো জটিলতা আছে কিনা, সেগুলো ট্রিটমেন্ট করে একটা সুস্থ অবস্থায় সে প্রেগনেন্সি নেওয়া, এটা কিন্তু খুব জরুরি। তারপরে কনসিভ হওয়ার পর থেকেই আমরা তাকে রেগুলার চেকআপে, অ্যান্টিনেটাল চেকআপে আসতে বলি। কোনো তার অসুবিধা থাকলে ১ম থেকেই আমাদের আন্ডারে চেকআপে থাকে। এবং তাকে আমি নতুন করে যেটা শুরু করেছি, নরমাল ডেলিভারির পূর্ব প্রস্তুতিমূলক অ্যান্টিনেটাল ক্লাস। এই ক্লাসটা কিন্তু আমরা শুরু করেছি ইনসাফ বারাকা হসপিটালে। এবং এটা আমি প্রতি সপ্তাহেই কিন্তু এই ক্লাসটা নিয়ে যাচ্ছি গর্ভবতী মায়েদের জন্য। ওই সময় আমি কিন্তু গর্ভবতী মায়েদেরকে আসলে অ্যান্টিনেটাল ক্লাসে সবকিছুই দেখিয়ে থাকি যে পুরো প্রেগনেন্সিতে সে কিভাবে চলবে, কি তার খাবারটা তার জন্য উপকারী এবং তার জন্য কি ব্যায়াম বা এক্সারসাইজ করলে সেটা নরমাল ডেলিভারির জন্য সহায়ক হবে আসলে। এই সবকিছু এবং শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু তাকে আগাতে হবে নরমাল ডেলিভারির জন্য। মানুষ মনে করে যে নরমাল ডেলিভারি মানেই ব্যথা, নরমাল ডেলিভারি মানেই পেইন। তো অনেকেই এই পেন মুক্ত হওয়ার জন্য আসলে নরমাল ডেলিভারি অনেকেই করতে চান। আসলে বিষয়টা কতটা সত্য বা আপনার দৃষ্টিতে? আসলে এটা তো নরমাল ডেলিভারি লেবার পেইন এমন একটা তীব্র ব্যথা যেখানে শরীরের ১০টা হাড় ভাঙলে যে পরিমাণ ইন্টেন্সিটি হয় পেইনের, এই পরিমাণ তীব্র ব্যথা কিন্তু আসলে একটা মা লেবারের সময় ফিল করে। অবশ্যই নরমাল ডেলিভারিতে ব্যথা হয়, এটা অবশ্যই সত্য কথা। কিন্তু এই ব্যথা কমানোর জন্য অবশ্যই তাকে কিছু টেকনিক আছে। সেই টেকনিকগুলা কিন্তু আমরা এই যে অ্যান্টিনেটাল ক্লাস নিচ্ছি তখন থেকেই তাকে শিখিয়ে দেই। কি টেকনিক করলে তার ব্যথাটা কমানো সম্ভব। আমরা তাকে শ্বাস-প্রশ্বাস টেকনিক শিখিয়ে দেই। তাকে আমরা কিভাবে ব্রেথিং নিতে হবে সেটা শিখিয়ে দেই। তাকে কিভাবে ব্যাক ম্যাসাজ করতে হবে সেই জিনিসগুলো শিখিয়ে দেই। এগুলো হচ্ছে মেডিসিন ছাড়াই তার ব্যথা কমানোর কিছু টেকনিক আছে। সেগুলো আমরা পেশেন্টকে শিখিয়ে দিই। এবং সাথে আরো কিছু মেডিসিন আছে যেগুলো দিয়ে আসলে ব্যথা কমানো যায়। তাই আমি এটা বলব যে শুধুমাত্র ব্যথার জন্য, ব্যথার ভয়ে যে নরমাল ডেলিভারি না করে সিজারিয়ান সেকশনে চলে যাবে, এটা আসলেই একেবারেই ঠিক না। এজন্য দরকার অবশ্যই প্রস্তুতি বা কাউন্সেলিং। যেটা কিনা আমি আমার রোগীদের একেবারে ১ম থেকেই আসলে করে আসি এই ব্যাপারে। তো এই নরমাল ডেলিভারি নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের মিথ, বিভিন্ন ধরনের ভুল ধারণা, কুসংস্কার জড়িয়ে আছে, যেগুলো আপনিও জানেন। তো কোন বিষয়গুলো আপনার এই বর্তমান সময়ে নরমাল ডেলিভারি নিয়ে কি ধরনের প্রচলিত ধারণা বা ভ্রান্তিগুলো মানুষের মধ্যে আছে, যদি একটু তুলে ধরেন একজন চিকিৎসক হিসেবে? ভ্রান্তিগুলো মানে এটাই যে আসলে ব্যথা সহ্য করতে পারবো না দেখেই বলে যে অনেকে এসে যে আসলে আমি ব্যথা সহ্য করতে পারবো না, আমাকে এখনই সিজার করে দেন। কেন সিজারিয়ান সেকশনের হার বেড়ে যাওয়ার এটা অন্যতম কারণ যে রোগী বলে যে আসলে আমি ব্যথা সহ্য করতে পারবো না, আমি মানসিকভাবে প্রস্তুতি না, আমি লেবার পেইন নিতে পারবো না, আমাকে সিজার করিয়ে দেন। এটা একটা বড় মানে সিজারিয়ান সেকশনের করার পিছনে একটা বড় কারণ হিসেবে আমরা দেখি। এই কারণেই কিন্তু একটা রোগীকে ১ম থেকে প্রস্তুতিটা এইজন্যই দরকার। তার মানসিক এবং শারীরিক প্রস্তুতি ১ম থেকেই যদি থাকে এবং সে যদি আমাদের সাথে পুরা প্রেগন্যান্সি জার্নিটা নিয়ে থাকে তাহলে কিন্তু তার মানসিক অনেক ১ম থেকেই কিন্তু তার ভ্রান্ত ধারণাগুলো দূর হয় যে শুধু ব্যথা উঠলেই তাকে সিজার করতে পারা হবে। কিন্তু আসলে ব্যথা কমানোর অনেক টেকনিক আছে। সেই জিনিসগুলা করলে কিন্তু তার ব্যথাটা অনেক ক্ষেত্রেই উপশম হবে। হ্যাঁ? এবং আমরা কিন্তু নরমাল ডেলিভারির হারও বাড়াতে পারবো। এই টেকনিক গুলা করলে এবং ১ম থেকেই যে সে যদি আমাদের সাথে এই ব্যাপারে অ্যাটাচ থাকে বা কাউন্সেলিং নেয় আমাদের কাছ থেকে। ম্যাডাম, অনেকে বলে যে নরমাল ডেলিভারিটা বর্তমানে হার কমে যাচ্ছে, সিজার বেড়ে যাচ্ছে। এর জন্য বিভিন্ন হাসপাতালের মালিক বা যারা কর্মকর্তা রয়েছে তাদের বাণিজ্যটা, ব্যবসাটাই এখানে দায়ী। আপনি কি মনে করেন এটা? আসলে সিজারিয়ান রেট বাড়ানোর কারণে আমরা স্টাডিতে দেখেছি যে বাংলাদেশে সিজারিয়ান সেকশনের হার অলমোস্ট কিন্তু এখন 31%, যেটা কিনা WHO বলেছে যে 15% এর মধ্যে রাখতে হবে একটা দেশে সিজারিয়ান সেকশন রেট। না হলে কিন্তু অনেকাংশে ম্যাটারনাল মরবিডিটি বেড়ে যাচ্ছে। এই যে সিজারিয়ান সেকশন রেট বাড়ার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা যেমন হচ্ছে নাম্বার 1 পেশেন্ট ফ্যাক্টর, যেটা আমি বললাম একটু আগে, যে পেশেন্ট এসেই নিজে বলে যে সে ব্যথা সহ্য করতে পারবে না, আমাকে সিজার করিয়ে দেন। কোনোভাবেই তাকে আমরা কাউন্সেলিং করেও রাজি করাতে পারি না। নাম্বার 2 হচ্ছে হসপিটালের কিছু ফ্যাক্টর আছে, যেমন আমরা স্পেশালি দেখি যে ঢাকার বাইরে পেরিফেরিতে অনেক হসপিটালে এই ধরনের দেখা যায় যে
বাণিজ্য হচ্ছে, এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে যে ঢাকার বাইরে অনেক বেশি সিজারিয়ান হচ্ছে, ঢাকার মধ্যেও হচ্ছে। এটা হসপিটালের ফ্যাক্টর আছে এবং কিছু পেশেন্ট ডক্টর ফ্যাক্টর আছে। ডক্টর ফ্যাক্টরও এই ৩ টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আসলে সিজারিয়ান সেকশনের হার বেড়ে যাচ্ছে। তো আমাদের এই ৩ সেক্টরই আমাদের আসলে কাজ করতে হবে। এই হসপিটাল ফ্যাক্টর, ডক্টর ফ্যাক্টর এবং পেশেন্ট ফ্যাক্টর। ৩ দিকেই যদি আমরা কাউন্সেলিং করতে পারি, ৩ দিকে আমরা কমিয়ে আনতে পারি, তাহলে অবশ্যই আমাদের নরমাল ডেলিভারির হার বাড়ানো সম্ভব। ম্যাডাম, অনেক সময় শুনি যে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি। একটু আগে আপনি বললেন যে ডেলিভারি মানেই ব্যথা থাকবে, কিন্তু ব্যথামুক্ত তাহলে আবার কিভাবে সম্ভব? আসলে হ্যাঁ, এখন তো সায়েন্স অনেক এগিয়ে যাচ্ছে। আধুনিক যুগে অনেক ধরনের টেকনিক বের হয়েছে। শিওর। ব্যথা কমানোরও কিছু টেকনিক আছে, আবার ব্যথা মুক্ত টেকনিকও এখন আছে। আমরা এটাকে বলি ইপিডুরাল অ্যানালজেসিয়া বা ইপিডুরাল অ্যানাস্থেসিয়া। যে ক্ষেত্রে একটা ইপিডুরাল ক্যাথেটার দেওয়া হয়, আসলে এক্ষেত্রে যে নার্ভ ফাইবার গুলা পেইন সেনসেশন এর জন্য দায়ী থাকে, এগুলোকে ব্লক করে দেওয়া হয়। এবং এক্ষেত্রে এটাকে আমরা ইপিডুরাল অ্যানালজেসিয়া বলে থাকি। এবং এই ক্ষেত্রে পেশেন্টের পেইন ইনটেনসিটি অনুযায়ী দেখা যায় এই ডোজটা ড্রাগ অ্যাডজাস্ট করা হয়। এক্ষেত্রে দেখা যায় পেশেন্ট পেইন ফিল করে না এবং এবং এই অ্যানালজেসিয়া বা অ্যানেসথেসিয়া নিয়ে পেশেন্ট কিন্তু হাঁটতেও পারে। দেখা যায় একে ওয়াকিং অ্যানালজেসিয়া বলা হয়, যে এপিডুরাল অ্যানালজেসিয়া নিয়ে একটা রোগী ব্যথা মুক্ত থাকবে এবং পেশেন্ট হাঁটতেও পারবে। সেক্ষেত্রে কিন্তু তার লেবার প্রোগ্রেস আল্টিমেটলি হবে, কিন্তু সে ব্যথা পাবে না। আচ্ছা, তাহলে এটা আমরা বলতে পারি যে অনলাইনে থেকে একটা প্রশ্ন আমরা একটু নিতে চাই। ২-১ টা প্রশ্ন এসেছে। প্রথমেই হলো একটু প্রশংসা। আ শাহাবুদ্দিন মুন্সী, আ মহান আল্লাহ আপনাদের কাজে বারাকা দান করুক। প্রশংসা করেই কমেন্টসটা করেছেন। এরপরে আব্দুল কুদ্দুস প্রশ্ন করেছেন, ম্যাডাম, ১ম বাচ্চা সিজার করলে পরের বাচ্চা কি নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে? একটু কাইন্ডলি যদি বলতেন। হ্যাঁ, এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে আসলে। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে, "ম্যাডাম, আমার ১ম এ সিজার হয়েছে, এখন কি আমি নরমাল ডেলিভারি করতে পারবো কিনা?" আসলে এই ক্ষেত্রে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। যেমন ১ম বাচ্চাটা আসলে কি কারণে তার সিজার হয়েছিল, এটা আমরা আগে দেখি। যেমন ১ম বাচ্চাটা যদি দেখা যায় যে তার জরায়ুর মাসিকের রাস্তাটা খুব চাপা, যেটাকে আমরা কন্ট্রাক্টেড পেলভিস বলে থাকি। এ ধরনের কোনো সমস্যা থাকে যে বাচ্চা নামতে গিয়ে আটকে গিয়েছিল বা অবস্ট্রাক্টেড লেবার হয়েছিল। এ ধরনের সমস্যা থাকলে কিন্তু তার পরবর্তীতেও তার এই গঠনগত সমস্যা থাকলে তার পরবর্তীতেও দেখা যাবে যে সেইমই হবে। সেক্ষেত্রে আমরা বলে দেই যে আপনার পরবর্তীতেও সিজার লাগবে। বা এছাড়া অন্য কোনো কারণ, যেমন বাচ্চাটা উল্টা ছিল বা যেমন পানি ভেঙে গিয়েছিল বা ব্যথা উঠে নাই দেখে তার সিজার করে ফেলেছিল। এ ধরনের যদি সমস্যা হয়ে থাকে এবং আ বা এই এবং ১ম ডেলিভারির পর থেকে ১ম সিজারের পর থেকে ২ বছরের বেশি গ্যাপ থাকে এবং দেখা যায় যে আগের যে স্কারটা, সেলাইয়ের জায়গাটা, স্কার থিকনেস যদি 3.5 মিলিমিটারের বেশি আমরা পাই, যেটা আমরা সোনোগ্রাফিক্যালি আমরা দেখি, তখন কিন্তু আমরা রোগীকে বলি যে হ্যাঁ, আপনার ক্ষেত্রে আমরা নরমাল ডেলিভারিতে ট্রাই করতে পারবো। তবে অবশ্যই যেখানে পুরা সেটআপ আছে, মা এবং বাচ্চার সবকিছু সেটআপ আমরা হাতে নিয়ে সেখানে আমরা আসলে এই ধরনের আ অম ইয়েটা করে থাকি। মানে ১ম সিজারের পরেও নরমাল ডেলিভারিটা করা সম্ভব। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা খুশির সংবাদ যে সিজারের পরেও হুম, নরমাল ডেলিভারি সম্ভব। আচ্ছা, একটু আগে আপনি সিজারের কয়েকটা কারণ বলছিলেন। হুম। যদি একটু আরেকটু বিষয়টা একটু ক্লিয়ার করেই বলেন যে এই কারণেই একজন ডক্টর যে ডিসিশন নেন যে তার সিজার করতে হবে। শুধু অর্থ উপার্জনের জন্য না। না, অবশ্যই। আমরা এই যে আম আগেকার দিনে আমরা দেখতাম যে আমাদের দাদিদের সেক্ষেত্রে দেখা যেত যে তাদের অনেকগুলো বাচ্চা হতো। ১০-১২ টা বাচ্চা হতো এবং দেখা যাচ্ছে এর মধ্যে ৫-৬ টা কিন্তু মারাও যেত। ম্যাটারনাল মর্টালিটির রেটও অনেক বেশি ছিল এবং সাথে দেখা যেত যে বাচ্চার মৃত্যুহার, শিশু মৃত্যুহারও অনেক বেশি ছিল। কারণ কি, সব বাচ্চাই দেখা যেত নরমাল ডেলিভারিতে হচ্ছে। সিজারিয়ান সেকশনটা তখন ছিল না। কিন্তু আমরা এখন সিজারিয়ান সেকশনটা কখন করি? যখন কোনো অসুবিধা হয়। নরমাল একটা পেশেন্ট যখন লেবারে থাকে, দেখি লেবারটা ঠিকমতো প্রোগ্রেস হচ্ছে না। হঠাৎ করে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে। বাচ্চার কোনো কারণে অক্সিজেন কম পাচ্ছে বা বাচ্চার আ পেটে পায়খানা করে দিয়েছে। এ ধরনের যদি কোনো অসুবিধা হয়, পেশেন্টটা লেবারে আছে, ট্রায়াল এ আছে, প্রোগ্রেস হচ্ছে না, অ্যা বাচ্চার সমস্যা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চার দিকে চিন্তা করে আমরা কিন্তু সিজারিয়ান সেকশন এর দিকে ইমার্জেন্সি যেতে হয়। এছাড়া দেখা যায় যে কারো প্রিভিয়াস আগে ২ টা সিজারিয়ান সেকশন, ২ বা তার বেশি সিজারিয়ান সেকশন আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে নরমাল ডেলিভারিতে চেষ্টা করতে পারি না। কারণ এক্ষেত্রে স্কার রাপচার বা জরায়ু ফেটে যাওয়ার অনেক বড় একটা ঝুঁকি থাকে।
এছাড়া যেটা আগে বললাম যে কন্ট্রাক্টেড পেলভিস, যাদের পেলভিসটা খুব ন্যারো বা খুব চাপা, যাদের বাচ্চাটা যখন নিচের দিকে নামে বা ডিসেন্ড করে, হেড এনগেজমেন্ট হয়, লেবার প্রসেসে যায়, তখন কিন্তু অবস্ট্রাক্টেড লেবারে চলে যায় এবং এই ক্ষেত্রে অনেক ধরনের জটিলতাও হয়। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু সিজারিয়ান সেকশনের মাধ্যমে আমরা ডেলিভারিতে যাই। আচ্ছা, কোনো প্রসূতি মায়ের যদি ডায়াবেটিস থাকে বা উচ্চ রক্তচাপ থাকে, তো এই উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে কি তার নরমাল ডেলিভারি করা সম্ভব কিনা? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কারণ অনেকেই ভাবে যে ডায়াবেটিস বা প্রেশার থাকলেই কিন্তু সিজারিয়ান সেকশনে চলে যেতে হবে। এটা আসলে সিজারের কোনো ইন্ডিকেশন না। কারো যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে, প্রেশার কন্ট্রোল থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা টার্ম পর্যন্ত যেয়ে নরমাল ডেলিভারিতে আমরা যদি ব্যথা নাও উঠে, এখন অনেক ধরনের ইন্ডাকশন পদ্ধতিতে আমরা ডেলিভারি করে থাকি। এটা আসলে সিজারিয়ান সেকশনের কোনো ইন্ডিকেশন না। আমরা একটু আরেকটা যেটা সিজারিয়ান সেকশনের একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, সেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া বা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টাল ইনভেশন, অ্যাক্রিটা, ইনক্রিটা, পারকিটা, এ ধরনের জটিলতম অবস্থা যেখানে গর্ভফুলটা নিচের দিকে থাকে, সেখানেও কিন্তু আমরা আসলে সিজারিয়ান সেকশনে যাই। তো আমরা বর্তমান সময়ে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, সম্প্রতি আপনি নরমাল ডেলিভারির জন্য ট্রেনিং এটা শুরু করেছেন। আমরা একটা সেশন দেখেছি, আমরা নিউজ দেখেছি, নিরাপদ মা ও শিশুর অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন কমানো, এটা আপনার একটা স্লোগান। তো এই প্রশিক্ষণ কেন শুরু করলেন? কেন আপনার ওই মাথায় এই বিষয়টা আসলো? এটার উদ্দেশ্য যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, এটা খুব ভালো কোয়েশ্চেন। আমার মাথায় অনেকদিন যাবতই আসতেছিল যে পেশেন্টরা আসলে আমার কাছে চেম্বারে এসে বলে যে তারা আসলে প্রেগন্যান্সি সম্পর্কে ওরকম কিছুই জানে না। তাদের জ্ঞানটা খুবই সীমিত এবং একটা দেখা যায় যে ওরা প্রেগন্যান্সিতে কি খাবে বা কিভাবে চলবে, কি ধরনের ব্যায়াম করবে, এই জিনিসগুলা তারা একেবারেই জানে না। আমরা দেখা যায় যে চেম্বারে একটা পেশেন্টকে ১ ঘন্টা টাইম কখনোই দিতে পারি না এবং একটা পেশেন্টকে আমরা সর্বোচ্চ ১৫-২০ মিনিট টাইম দেই। সেক্ষেত্রেও কিন্তু সবকিছু দেখানো বা বোঝানোও সম্ভব হয় না। তো আমি অ্যান্টিনেটাল ক্লাস বা পূর্ব প্রস্তুতিমূলক যেই সেশনটা, ট্রেনিংটা শুরু করেছি, এটার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে আমার রোগীরা পুরা প্রেগন্যান্সি নিয়েই ডিটেইলস জানবে। তারা প্রেগন্যান্সিতে কিভাবে চলতে হবে, ১ম ৩ মাস, মাঝের ৩ মাস, লাস্টের ৩ মাস কি খাবে, কি তাদের জন্য উপযোগী, কতটুকু ক্যালোরি তাদের খেতে হবে। ১ম থেকেই তারা কি এক্সারসাইজ করলে তাদের নরমাল ডেলিভারির জন্য হেল্পফুল হবে। দেখা যায় যে একটা মা আ প্রেগন্যান্সিকে মনে করে একটা অসুখ। প্রেগন্যান্সি মানেই সে সারাক্ষণ শুয়ে বসে থাকছে। ওরকম কাজকর্মই করে না। আগেকার দিনে দেখা যেত দাদি-নানিরা তারা কিন্তু অনেক কাজকর্ম করত। ঘরে বাইরে কাজ করত, ঘরের কাজ অনেক করত। বিভিন্ন ধরনের কাজ করত। এক্ষেত্রে তাদের নরমাল ডেলিভারির চান্স কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু এখনকার মেয়েরা দেখা যায় যে ওরকম কোনো কাজই করে না। ঘরে শুয়ে বসে থাকছে। আল্টিমেটলি দেখা যায় যে ঘরে থাকলে শুয়ে বসে থাকছে, বাইরে অফিস আর বাসা এরকম। তো এক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো এক্সারসাইজ তারা করে না। এই কারণেই কিন্তু তাদের যে মাসেল গুলা, পেলভিক ফ্লোর এর যে মাসেল, বার্থ প্যাসেজ টা তৈরি হয় না। সে যদি এক্সারসাইজ না করে ১ম থেকে, সে মনে চাচ্ছে যে আমি নরমাল ডেলিভারি করাবো, বাট তার কিন্তু ওরকম পূর্ব প্রস্তুতি নেই। তো এই কারণেই আমার এই ট্রেনিংটার আসলে আয়োজন যে গর্ভবতী মায়েদেরকে প্রস্তুত করা। তারা ব্যাপারগুলো জানবে এবং আমার এই ট্রেনিং এ এবং এই সেশনে তারা কিন্তু সরাসরি এক্সারসাইজ তাদেরকে শেখানো হবে। ১ম ৩ মাসে কি ধরনের এক্সারসাইজ করবে, মাঝের ৩ মাসে কি ধরনের করবে এবং লাস্টের ৩ মাসে কিভাবে করবে। এবং আল্টিমেটলি তারা কিন্তু প্রতি সপ্তাহে ১ বার করে এই জিনিসগুলা শিখিয়ে দেয়া হবে। বাকি দিন তারা বাসায় এটা প্র্যাকটিস করবে। এ কারণে তাদের কিন্তু আল্টিমেটলি এই জিনিসগুলা অলরেডি শিখে হয়ে যাবে। এ কারণে যখন লেবার পেইন আসবে, কি টেকনিক করলে লেবার পেইনটাকে কমানো যায়, এটাও তারা কিন্তু বুঝে যাবে। এবং তাদের সাথে আমি আ অ বলে থাকি যে হাসব্যান্ড লেবারের সময় থাকাটা খুব জরুরি। হাসব্যান্ড থাকলে তার অলরেডি মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তি অনেক বেড়ে যায়। অবশ্যই। অবশ্যই। তো পরিবারের অনেক ভূমিকা তো হ্যাঁ, অবশ্যই রয়েছে। আছে। তো আপনি এটা ১ম বার ট্রেনিংটা করালেন। এই ট্রেনিং করাতে যে যারা অংশগ্রহণ করেছিল বা যারা অংশগ্রহণ করছে, তাদের কাছ থেকে ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? যারা ১ম বার হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। কারণ এক্ষেত্রে ১৫ জনের মতো পেশেন্ট ছিল। ১৫ থেকে ২০ জন। তো তারা খুব হ্যাপি ছিল। তারা বলেছে যে আসলে আমরা
জানি না কি ধরনের এক্সারসাইজ করব, কি ধরনের কি খাবারগুলো আমাদের জন্য উপযোগী, কি টেকনিক ফলো করলে এটা সুবিধা হবে সেটা আসলে আমরা জানি না। এই যে এই ১ম দিনই তারা কিছু জিনিস জানতে পেরেছে এবং সাথে প্র্যাকটিস করেছে। এক্ষেত্রে তারা খুবই স্যাটিসফাইড এবং পরবর্তীতেও তারা আসলে আশাবাদী এবং আসবে আমার রেগুলার সেশনে। আচ্ছা, আমরা ট্রেনিং এ আপনি শারীরিক প্রস্তুতির কথা বললেন। তো এখানে আপনি ট্রেনিং সেশনে বলেন যে গর্ভবতী মায়েদের জন্য মানসিক প্রস্তুতি প্রয়োজন। হুম। আসলে এই মানসিক প্রস্তুতিটা যদি একটু বলেন, যারা এই ট্রেনিং এ আসতে পারবে না তাদের জন্য যদি একটু বলেন, বা যারা দূরে রয়েছে বা অন্য যারা হুম। দেশের বাইরে থেকে আমাদের এই লাইভ দেখছে, আসলে নরমাল ডেলিভারির জন্য মানসিক প্রস্তুতিটা কি? আম মানসিক প্রস্তুতি একটা খুব বড় একটা বিষয়। কারণ একটা মা যদি ১ম থেকেই স্পেশালি যারা নতুন মা, তারা ১ম থেকেই যদি সেট করা থাকে যে না আমি আ প্রেগন্যান্সি পুরা জার্নিটাই আমি আসলে নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করব এবং তারা আসলে পজিটিভ থিংকিং করবে। অনেকে চিন্তা করে না যে ব্যথা সহ্য করতে পারব না আমি আগে থেকেই। তাই আমি নরমালেই যাব না। এই জিনিসগুলা তাকে আমরা কাউন্সেলিং করি, মেন্টাল সাপোর্ট দেই। এবং তাকে বলা হয় যে তার পরিবারের সবাই যাতে তাকে সাপোর্ট দেয়। আ উম এই মানে পূর্ব প্রস্তুতির জন্য। যেমন দেখা যায় যে একজন সে যদি শুধু ভাবে যে না আমি নরমাল ডেলিভারি করব। তার হাসব্যান্ড তাকে সাপোর্ট দিচ্ছে না বা তার পরিবারের শাশুড়ি বলেন, মা বলেন তারা ওরকমভাবে তাকে হেল্প করছে না। তাহলে কিন্তু সে মানসিকভাবে ওভাবে তৈরি হবে না। দেখা যায় যে অনেক একটা মেয়ের ১ম দিক থেকে আ প্রেগন্যান্সির চেঞ্জ এর কারণে অনেক ধরনের জটিলতা হয়। যেমন তার এক্সেসিভ বমি হয়, কোমর ব্যথা হয়, ঘুম হয় না। ঠিক আছে? এই ধরনের জিনিসগুলা কিন্তু সব গর্ভবতী মায়েরই হয়ে থাকে। তো একটা পরিবারের তার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে হাসব্যান্ড। হাসব্যান্ডকে তার এই জিনিসগুলা বুঝতে হবে। তাকে সাপোর্ট দিতে হবে। সাথে শাশুড়ি, মা তাদেরকেও বুঝতে হবে স্পেশালি। কারণ হচ্ছে তার এই যে মানসিক প্রস্তুতিটা এটা কিন্তু তার পরিবার থেকে আসবে। সে কিন্তু একা পারবে না। পরিবারের সবাই মিলে তাকে যখন পজিটিভ ভাইব দিবে, তাকে সাহায্য করবে তখন সে ভাববে যে না আমি তো অবশ্যই এই নরমাল ডেলিভারিতে যখন আমার পেইন উঠবে আমি কিন্তু সহ্য করে নিতে পারবো বা আরো মানে মেন্টাল স্ট্রেংথ টা সে রাখতে পারবে। এজন্যই আমি বলি যে মন থেকে বা মানসিক প্রস্তুতির জন্য তার ফ্যামিলি সাপোর্ট খুব দরকার এবং পজিটিভ থিংকিং দরকার। দেখা যায় যে পজিটিভ স্টাডিতে দেখা গেছে যারা এই যে মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি, তাদের ক্ষেত্রে স্ট্রেস হরমোন কম রিলিজ হয়। স্ট্রেস হরমোন কম রিলিজ হলে এই যে ডেলিভারির যে পেইনটা সেটাও কিন্তু অনেকখানি রিলিভ হয়। তো এই নরমাল ডেলিভারির যে ট্রেনিংটা আপনি শুরু করলেন, বা এতে আপনি কত পার্সেন্ট আশাবাদী যে নরমাল ডেলিভারি সম্ভব হবে, সিজার সেকশন কমে যাবে? কতটুকু আশাবাদী আপনি? আসলে পার্সেন্টেজ তো ওরকম বলা যাবে না। তবে অবশ্যই এটা পজিটিভ থিংকিং, পজিটিভ পেশেন্টদের জন্য পজিটিভ থিংকিং। আমি তো পেশেন্টের কথা চিন্তা করেই এই জিনিসটা করেছি। অবশ্যই আশাবাদী যে তাদের এট লিস্ট তারা বুঝবে যে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তারা পুরা প্রেগন্যান্সি, লেবারে কখন কি করতে হবে সেই জিনিসগুলা জেনে যাবে এবং তারা কিছু টেকনিক ফলো করবে। অলরেডি তারা কিন্তু নোন থাকবে। একটা মা যখন আগে থেকে কিছুই জানে না, তার যেরকম রেজাল্ট একটা মা যখন আগে থেকে সবকিছু জেনে সে লেবারে আসবে, তার কিন্তু অবশ্যই ডিফারেন্ট একটা পজিটিভ ভাইব আসবে। এক্ষেত্রে তো অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী। ম্যাডাম, আমরা একদম শেষের দিকে ২ টা প্রশ্ন নিয়ে শেষ করব যে গর্ভবতী মায়েরা অনেকেই মনে করেন যে যখন আমার ডেলিভারি শুরু হবে বা কাছাকাছি আসবে তখন আমি ডাক্তারের কাছে যাব। আগে এত ওষুধ খাওয়ার কি প্রয়োজন আছে? আগে ডাক্তারের কাছে কি প্রয়োজন আছে, যাওয়ার প্রয়োজন আছে? এই বিষয়ে যদি ম্যাডাম একটু মানুষের জন্য সহজ করে যদি হ্যাঁ। একটু বলেন। এটা আসলেই অনেকেই মনে করে যে আসলে আমার ডাক্তারের নরমাল প্রেগন্যান্সি তো নরমালি। এটা আমি যে নরমালিই যাবো। এটা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন কি? আসলে এইজন্যই অ্যান্টিনেটাল চেকআপ এত গুরুত্বপূর্ণ। কারণ একটা মা যখন রেগুলার চেকআপ এ আসে তখন কিন্তু তার সবকিছুই অলরেডি আমরা আগে থেকেই দেখি যে তার রক্তশূন্যতা আছে কিনা, তার শরীরে কোনো ইনফেকশন আছে কিনা, তার বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা সবকিছুই দেখা হয় এবং সে অনুযায়ী সে কিন্তু চিকিৎসা পায়। তো একটা মা যখন এই ধরনের অ্যান্টিনেটাল চেকআপ এ আসে, সে এই ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে, তার সবকিছু জানছে, তার দেখা যায় জটিলতার হার কম থাকে। প্রেগন্যান্সি এবং ডেলিভারির সময় যে কমপ্লিকেশন গুলা হয়, সেগুলার হার অনেকাংশে কমে যায়। আর একটা মা যদি কোনো চেকআপেই না থাকে, সে লেবার পেইন নিয়ে আসলো বা ডেলিভারির সময় নিয়ে আসলো, দেখা যাচ্ছে তার রক্তের পরিমাণ অনেক কম। সে সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আমাদের কাছে আসলো বা অনেক ইনফেকশন ছিল যে কারণে তার সময়ের আগেই পানি ভেঙে গিয়েছে। এগুলো তো আগে থেকে আ চেকআপে না থাকলে বোঝা যাবে না। সো এজন্য অবশ্যই খুব জরুরি অ্যান্টিনেটাল চেকআপে আসার। ম্যাডাম,
কত সপ্তাহ থেকে বা কত সময় কনসেপ্টের কত মানে পর থেকে গর্ভধারণের কোন সময় থেকে চেক আপে থাকা প্রয়োজন, আর কি চেক আপ গুলো করতে হয়? আসলে এই চেকআপটা যখনই একটা মা জানবে যে সে কনসিভ করেছে, আসলে সেটা তার হচ্ছে একেবারেই ১ম ৩ মাসের মধ্যে একটা বুকিং আমরা চেকআপ করতে বলি। কারণ ১ম ৩ মাসটা খুব ইম্পোর্টেন্ট। অনেকে ভাবে যে না আমি ১ম 3 মাসে কোনো চেকআপ করব না, পরে যেয়ে করব। বাট ১ম ৩ মাসটা খুব ইম্পোর্টেন্ট কারণ এই সময়ে কিন্তু একটা ভ্রূণ ঠিকমতো তৈরি হয়। যেকোনো মিসক্যারেজ ১ম ৩ মাসে হয়। এবং দেখা যায় যে কোনো ক্রোমোসোমাল অ্যানোমালি বা অ্যাবনরমাল বেবি কিন্তু এই ডিটেকশন কিন্তু এই ৩ মাসেই তৈরি হয়ে যায়। তো পরবর্তী যে বাচ্চাটা গ্রোথ বাড়ে অ্যাকচুয়ালি। তো ১ম ৩ মাসে আ আ অ্যাকচুয়ালি আমরা কিন্তু ৩ মাসের গর্ভাবস্থার আগে থেকেই আমরা বলি যে ফলিক অ্যাসিড তাকে খেতে। কারণ ফলিক অ্যাসিড যদি তার কম থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাবনরমাল বেবি বা নিউরাল টিউব ডিফেক্ট, অ্যানেনকেফালি এই ধরনের অ্যাবনরমাল বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। তো এজন্য ১ম গর্ভাবস্থার ৩ মাস আগে থেকেই তাকে কিন্তু আমরা ফলিক অ্যাসিড দিয়ে থাকি। এবং ১ম ৩ মাসে আসলে আমরা তার সব ধরনের চেকআপ করে থাকি। কিছু রুটিন চেকআপ, আল্ট্রাসোনোগ্রাম করে আমরা আসলে ডেটটা কবে তার অ্যাকুরেট ডেলিভারি ডেটটাও আমরা ওই ১ম ৩ মাস হিসাব করে থাকি। পরবর্তীতে তাকে আমরা ৫ মাসে আসতে বলি। ওই সময় আমরা অ্যানোমালি স্ক্যান করে থাকি। বাচ্চার কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখি। তার পরবর্তীতে অ্যাকচুয়ালি আমরা দেখা যায় ২৮ সপ্তাহ বা ৩২ সপ্তাহ, ৩৬ সপ্তাহ এই সময় আবার গ্রোথ স্ক্যান করি। বাচ্চার গ্রোথ ঠিকমতো বাড়ছে কিনা বা পানি ঠিক আছে কিনা, অন্য কোনো জটিলতা আছে কিনা এবং এছাড়া রুটিন কিছু চেক করি। কোনো ইনফেকশন আছে কিনা, তার রক্তর পরিমাণ ঠিক আছে কিনা এ ধরনের চেকআপ করি। এবং সাথে, সাথে তার ব্লাড প্রেশারটাই খুব ইম্পোর্টেন্ট। আমরা দেখি যে তার ওয়েট ঠিকমতো বাড়ছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা। এগুলো ফুল একটা থরো চেকআপ করা হয়। তো এইজন্য একটা মা যখন রেগুলার চেকআপে থাকবে এই জিনিসগুলো অবশ্যই কিন্তু অলরেডি তার উম আমাদের ঠিক হয়ে যায়। মানে কোনো অসুবিধা থাকলে সেগুলো ট্রিটমেন্ট হয়ে যায়। তো এইজন্য জটিলতা কম হয়। ওটা অনেক সময় ছোট্ট একটা আমাদের এখনো অনেকেই খাবার নিয়ে উদাসীন থাকে। অনেকেই খাবার সঠিক টাইমে খান না। আবার গ্রামাঞ্চলে তো দাদিরা, মায়েরা এখনো কিছু আছে যে বেশি খেলে পেটের বাচ্চা বড় হয়ে যেতে পারে, হুম। ডেলিভারির সময় সমস্যা হবে। এই ধরনের বিষয়গুলো ম্যাডাম আপনি যদি একটু সংক্ষেপে বলেন ম্যাডাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। সুন্দর প্রশ্ন। কারণ খাবার নিয়ে অনেকেই আসলে জানেই না কি ধরনের খাবার খাবেন। আসলে প্রেগন্যান্সিতে আমরা উম বলি যে আপনি পুষ্টিকর খাবার খান যেখানে অ্যাডিকুয়েট প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব পরিমতো থাকে। তবে আমরা তাকে কিছু অ্যাডভাইস দেই যে বাচ্চার গ্রোথ বাড়ার জন্য প্রোটিন জাতীয় খাবারটা খুব জরুরি। যেমন মাছ, মাংস, ডিম এ ধরনের খাবারগুলো প্রোটিন বাচ্চার গ্রোথ বাড়ায়। এছাড়া যেহেতু প্রেগন্যান্সিতে রক্তশূন্যতা খুব কমন, এজন্য যে খাবারগুলোতে আয়রন কন্টেইনিং খাবার যেমন দেখা যাচ্ছে কলিজাটা খুব গুড সোর্স অফ আয়রন। আ ভেজিটেবলস এর মধ্যে লাল শাক, কচু শাক, কাঁচকলা খুব কম কস্টেই পেতে পারে। এ ধরনের খাবার, ফ্রুটস যেগুলো কাটলে কালো হয়ে যায়, যেগুলোতে আয়রন আছে এগুলো খেতে বলি। এছাড়া ক্যালসিয়াম জাতীয় খাবার। কারণ মার শরীর থেকে আ ট্রান্সফার হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনস তো তার মার শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকা যায়। এজন্য দুধ খেতে বলি, বাদাম, এরপর হচ্ছে উম সে দই খেতে পারে, হ্যাঁ? মিল্ক কন্টেইনিং খাবারগুলো সে খাবে। এ ধরনের খাবারগুলো খেতে বলা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা হয় গ্রামগঞ্জে দেখা যায় এ ধরনের খাবার না খাইয়ে মাকে অতিরিক্ত ভাত খাইয়ে ফেলে। কার্বোহাইড্রেট খাওয়ায় অতিরিক্ত। এই ভাত বেশি খাওয়ানোর কারণে দেখা যায় মার ওজন ঠিকই বাড়ছে। মার ওজন বেশি বাড়ছে। মার ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। কার্বোহাইড্রেট থেকে এটা ফ্যাট গ্লুকোজে কনভার্ট হয়। তো দেখা যায় যে মার ওজন বাড়ছে বাট বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে না। কারণ সে পরিমতো প্রোটিন খাচ্ছে না। এই কারণেই আসলে আমরা বলে থাকি যে এই খাবারগুলো আপনি প্রেগন্যান্সিতে বেশি, বেশি খাবেন। জি, আমরা ধন্যবাদ আমাদের আজকে সুন্দর, সুন্দর প্রশ্ন উত্তর দিচ্ছিলেন। নরমাল ডেলিভারি ট্রেনিং কোথায় কিভাবে আসবেন, যদি আবারও যদি যারা শেষে এসে যুক্ত হয়েছেন তাদের জন্য একটু বলেন কাইন্ডলি। আ হ্যাঁ, আমি দর্শকদের জন্য বলতে চাই যে আমি ইনসাফ বারাকা হসপিটালে প্রতি মঙ্গলবার যেই নরমাল ডেলিভারির পূর্ব প্রস্তুতিমূলক একটা ট্রেনিং শুরু করেছি। যেখানে একটা আমরা পুরো ডিটেইলস প্রেগন্যান্সি জার্নি সম্পর্কে বলবো, তাদের ধারণা দিব, তাদেরকে ক্লাস নিবো এবং সাথে, সাথে তাদেরকে এক্সারসাইজ গুলোও শিখিয়ে দেওয়া হবে এবং আমাদের সাথেই করবে। তো এটা আমি প্রতি মঙ্গলবারই ক্লাস নিবো। আ আমার পেশেন্টদের যারা আ আ আমাকে এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে চায় তারা রেজিস্ট্রেশন করবে এবং আমরা ওইভাবে কলে তাদেরকে আগে থেকেই জানিয়ে দিব যে এই প্রতি মঙ্গলবারই হবে। বাট টাইমটা আমরা পরে জানিয়ে দিব। এটা ১ থেকে ২ ঘন্টার মতো একটা সেশন হয় হবে। আমরা শুরু করেছি ইনশাআল্লাহ পরবর্তীতে কন্টিনিউ হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কি? রেজিস্ট্রেশন হচ্ছে একটা লিঙ্ক থাকবে সেখানে করতে পারে।
আর সাথে ইনসাফ বারাকা হাসপাতালের যে এখানে ফেসবুক যে পেজ ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে করবে, এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানেও করতে পারে। আর এছাড়াও ডক্টর ইসমত জাহান নামে একটা পেজ হ্যাঁ, রয়েছে। আমার পেজেও রেজিস্ট্রেশন করতে পারবে। জি। তো প্রশ্ন আরেকটা এসেছিল যে ডক্টর ইসমত জাহান ম্যাডামের যদি আমরা চিকিৎসা পেতে চাই, কোথায় কিভাবে আমরা পাবো, কিভাবে ম্যাডামের চিকিৎসা নিতে পারি? একটা অফলাইন একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে আমি সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত থাকছি এবং আ আমি সন্ধ্যার দিকে চেম্বার করছি প্রতিদিনই ইনসাফ বারাকা হাসপাতালে, ইনক্লুডিং ফ্রাইডে। ফ্রাইডেতেও আমি এখানে চেম্বার করছি। এছাড়া শনি, সোম, বুধ আমি সন্ধ্যার দিকে আ নাগরিক স্পেশালাইজড হসপিটাল আফতাবনগর এখানে চেম্বার করছি। তো যারা আমাকে দেখাতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজ আছে, এখানে ডিটেইলস লেখা আছে। এখানে যোগাযোগ করে আ করবেন। জি। ম্যাডাম আপনার একটা কথা আমি ইনফার্টিলিটি নিয়ে আপনি কাজ করছেন। আপনি একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। বর্তমানে তরুণদের মধ্যে যারা বন্ধ্যাত্ব ইনফার্টিলিটি নিয়ে কাজ করছেন, অনেকেই আপনার চিকিৎসার মাধ্যমে সফল হয়েছেন। তারা মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন, পিতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন। তো এই ইনফার্টিলিটি থেকে মানে বন্ধ্যাত্ব থেকে রক্ষার জন্য যদি আপনি ২ থেকে ৩ টা পরামর্শ যদি একটু শেষের দিকে একটু দেন প্লিজ। হ্যাঁ, অনেক সুন্দর কোয়েশ্চেন, কারণ ডেলিভারি হওয়ার আগে তো অবশ্যই তাকে কনসিভ করতে হবে ঠিকমতো। হ্যাঁ, তো এখন ইদানিং বন্ধ্যাত্বের হার বা ইনফার্টিলিটির হার অনেক বেড়ে যাচ্ছে। এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ বা আ অনিয়ন্ত্রিত জীবনযাত্রা। সেক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই যে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পোর্টেন্ট। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, পরিবেশ দূষণ, ফাস্ট ফুড অতিরিক্ত খাওয়া এবং অনিয়মিত মাসিক, এই সবকিছু মিলে আল্টিমেটলি দেখা যায় যে আম আ প্রেগন্যান্সি হচ্ছে না বা ইনফার্টিলিটি হচ্ছে। তো এজন্য আমি বলতে চাই যে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এক্সারসাইজ প্রেগন্যান্সি এক্সারসাইজ করতে হবে। আ সঠিক ডায়েট, ড্রাগস এবং এক্সারসাইজ, এই ৩ টার মাধ্যমে আসলে আমাদের উম উম অনেকে বিয়ের পরে ম্যাডাম কথাটা একটু শেষ করেও আবার একটু প্রশ্ন আসলো। অনেকে বিয়ের পরে ভাবে যে আগে ঘরটা গুছিয়ে নেই, আগে ক্যারিয়ারটা গুছিয়ে নেই। এভাবে করতে, করতে ৫-৬ বছর ১০ বছর চলে যায়। বা আরো অনেকের এ ধরনের কারণে স্বাস্থ্য হয়ে যায়। এই ধরনের কি ক্ষতি হতে পারে এই ইনফার্টিলিটির জন্য, এগুলো কি দায়ী হতে পারে হ্যাঁ, কিনা? এটা অবশ্যই তাই। কারণ বয়স একটা বড় ফ্যাক্টর। দেখা যায় যে এখন ক্যারিয়ার গড়ার কারণে দেখা যায় অনেক মেয়ে ভাবছে যে সে পরে লেট ম্যারেজ করছে। অলরেডি লেট ম্যারেজ করছে এবং প্রেগন্যান্সিও পরের দিকে নিতে যাচ্ছে। এ কারণে দেখা যায় যে মেয়েদের কিন্তু ডিম্বাণুর পরিমাণ আসলে ৩০ এর পর থেকে কমতে থাকে এবং ৩৫ এর পরে আরো কমে যায়। তো এজন্য অবশ্যই আমি বলব যে আ ৩০ এর মধ্যেই প্রেগন্যান্সি নেওয়ার জন্য। আর যারা লেট ম্যারেজ করেছে তাদের ক্ষেত্রে অবশ্যই ক্যারিয়ার সাইমালটেনিয়াস একসাথে চলবে। প্রেগন্যান্সি যদি রেখে দেওয়া হয় যে পরের জন্য, তার অলরেডি যদি এগ রিজার্ভ কমে যায়, তখন কিন্তু আল্টিমেটলি গুড কোয়ালিটির এগ থাকবে না। এক্ষেত্রে অবশ্যই তাকে ২ টা একসাথে করতে হবে। একটার জন্য আরেকটা কখনোই বসে থাকবে না। তো মেয়েদেরকে এই কথাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা বলি যে অবশ্যই আপনি ১ম বাচ্চাটা ৩০ এর আগেই নিয়ে নেন। আ কারণ যত বয়স বাড়তে থাকবে সেক্ষেত্রে কিন্তু ডিম্বাণুর পরিমাণ যেমন কমতে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রোমোজোমাল অ্যাবনরমাল বেবির সংখ্যাও বেড়ে যাচ্ছে। বিবাহের কত বছরের মধ্যে সন্তানের জন্য চেষ্টা করা বা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে এটা ডিপেন্ড করে উম আ পারসন টু পারসন। যেটা বললাম আসলে, যেমন ধরেন এক এক একজন কাপল বিয়ে করেছে ওর ২০ বছর। সে ওয়েট করতে পারবে। বাট একজন সে বিয়ে করেছে ৩০ বছরে, তাকে কিন্তু আমরা আর্লি বাচ্চা নিয়ে নিতে বলব। যে না, আপনি ওয়েট করবেন না, আপনি প্রেগন্যান্সির জন্য ট্রাই করেন। বাট একজন ১৮ বছরে বিয়ে করেছে, তাকে কিন্তু আমরা বলতেই পারি আপনি ২ বছর ওয়েট করেন। তারপরে প্রেগন্যান্সির জন্য ট্রাই করেন। সো এটা ডিপেন্ড করবে। জি, আমরা অনেক, অনেক ধন্যবাদ। ইনসাফ বারেকা হাসপাতাল স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানে আপনি এর আগেও এসেছেন। আমরা আজকের ৭৩ তম পর্বে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো এই ধরনের অনুষ্ঠানগুলো মানুষকে স্বাস্থ্য সচেতন করতে কতটা ভূমিকা রাখছে এই প্রশ্ন আমি সবাইকেই করি। আমার এই অনুষ্ঠানের জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা আপনার মূল্যায়ন শুনতে চাই।
হ্যাঁ, আপনি যে এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানটা করছেন এটা খুব ভালো একটা উদ্যোগ। কারণ এই প্রোগ্রামের মাধ্যমে অনেকেই অনেক সমস্যা, অনেক বিষয় নিয়ে তারা কিন্তু অবগত হচ্ছে এবং সচেতন হচ্ছে। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ যে এই ধরনের প্রোগ্রামগুলো আপনি কন্টিনিউ করবেন এবং পরবর্তীতেও অন্যান্য বিষয় নিয়ে চলে আসবে স্বাস্থ্য কথার অন্যান্য পর্ব। আর যেটা বলতে চাই যে আজকের টপিকটা তো খুবই ইম্পোর্টেন্ট। কারণ নরমাল ডেলিভারিটা একটা বার্নিং ইস্যু। আমরা এখন যে জায়গায় আছি সেখানে দেখা যায় সিজারিয়ানের হারটা আমরা কমাতে চাচ্ছি। এক্ষেত্রে এই যে অ্যাওয়ারনেস বা আসলে মিডিয়া অ্যাওয়ারনেস এবং আমরা পেশেন্টদেরকে এই যে পূর্ব প্রস্তুতিমূলক অ্যান্টিনেটাল ক্লাস এগুলোর মাধ্যমে কিন্তু আসলে তাদেরকে সচেতন করে নরমাল ডেলিভারির দিকে এগিয়ে নিতে পারি। আর ভুল ধারণাগুলাও তাদের ক্ষেত্রে দূর করা সম্ভব। জি, ধন্যবাদ। অনেকেই আনোয়ার হোসাইন, তারপরে রবিনা, ইয়াসমিন আরো অনেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে অনুষ্ঠান করার জন্য। অনেকের নাম পড়তে পারলাম না। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নরমাল ডেলিভারি সম্ভব। একটু চেষ্টা, একটু সচেতনতা, সিজারিয়ান সেকশন কমে যাক। আর ম্যাডাম আমাদের চিকিৎসায় বাংলাদেশের যে উদ্যোগ গ্রহণ করেছেন সফল হোক। আমরা ম্যাডামের ক্লাসে আসবো এবং প্রতি মঙ্গলবার যেটা ৫টা থেকে ৭টা হ্যাঁ। ইনসাফ বারাকা হাসপাতালে শুরু হয়েছে। অবশ্যই ইনসাফ বারাকা হাসপাতালের পেজে এবং ডক্টর ইসমত জাহান ফেসবুক পেজে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। ইনসাফ বারাকা হাসপাতালের হটলাইন 09613 445544। খুবই সংক্ষিপ্ত ছোট্ট একটি নাম্বার। আপনারা রেজিস্ট্রেশন করে পরবর্তী আপনারা ট্রেনিং আসতে পারেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ম্যাডাম আপনাকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।